1971 সালের 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। Then, on the command of their own senior officer present, General Mohammad Jamshed, the leaders of Pakistan's defeated army laid their pistols, Sten guns and rifles on the grass in the final token of surrender. ভারতের হস্তক্ষেপে পাক অপশাসন থেকে মুক্ত হয়ে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। একসময় ধর্মীয় পরিচিতির উপর ভিত্তি করে পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানই একদিন মুক্তি চাইল। আজকের বাংলাদেশকে সেদিন পূর্ণ সহযোগিতা করেছিল ভারত। 1945 সালের 17 আগস্ট পাকিস্তানের গভর্নর জেনারেল হিসাবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আনন্দ উৎসবে মেতে উঠেছিল ঢাকা, আতশবাজি পুড়েছিল চারপাশে। তবে সময় যত গড়িয়েছে আনন্দের পরিবেশ বদলেছে বিষাদে, ক্ষোভে, অভিমানে। 24 মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হালে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ একটি বিশেষ ঘোষণা করছিলেন। মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। State language of Pakistan is going to be Urdu and no other language. জিন্নাহর ঘোষণা মাত্রই মঞ্চের সামনের ভিড় থেকে স্লোগান উঠেছিল, নো নো। ইতিহাস বলে অর্থনৈতিক, সামরিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিক্ষাক্ষেত্র, সংস্কৃতি, বিদেশি সাহায্য বন্টন, পরিকল্পনা ও উন্নয়ন, গণমাধ্যম নিয়ন্ত্রণ সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিল পূর্ব পাকিস্তান। প্রতিবাদে গর্জে উঠেছিল বাঙালি। কণ্ঠরোধ করতে বাঙালি পুরুষ নারীর উপর শুরু হয়েছিল পাক সেনার অকথ্য অত্যাচার। সেই অত্যাচারের প্রতিটা বিবরণ ছিল চমকে ওঠার মতো। 71-এর যুদ্ধে বাঙালি মেয়েদের প্রতি যে নৃশংসতা দেখিয়েছিল পাক সেনা, তা আজও ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। দেশের সংবাদপত্রে তার দু একটি উদাহরণ খুঁজে পাওয়া যায়। বাঙালি নারীদের ওপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ত পাক সেনা। ধর্ষণ করতে করতে হঠাৎ ছুরি দিয়ে স্তন কেটে যোনির মধ্যে ছুরি চালিয়ে দিয়ে করত উল্লাস। কখনো বন্দুকের নল, বেয়োনেট ও ধারালো ছুরি ঢুকিয়ে যোনি থেকে গলা পর্যন্ত চিরে ফেলা হতো। ভাবা যায় এমন নৃশংসতার কথা। Set of heroes achieved India's greatest military victory. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিটা কাহিনী যেন হার মানায় মধ্যযুগকেও। তবে এমন পৈশাচিক কর্মকাণ্ডের পেছনে কারণটা কি ছিল? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তৎকালীন পাক সেনার এক আধিকারিক। পূর্ব পাকিস্তানের কমান্ডার প্রধান জেনারেল টিক্কা খান ঘোষণা করেছিলেন, বাংলাদেশের মেয়ে বউদের জিন পরিবর্তন করতে হবে। আর এই জিন পরিবর্তনের জন্য ধর্ষণ করাটা নাকি জরুরি ছিল। 4 লক্ষ বাঙালি মহিলার ধর্ষণ হয়েছিল, যাতে ভবিষ্যতে একজন ভালো মুসলমানের জন্ম হয়। নৃশংসতার জন্য জেনারেল টিক্কা খান বাংলাদেশের কসাই পরিচিতি পেয়েছিলেন। 25 মার্চ 1971 বিশ্ব কেঁপে উঠেছিল বাঙালি দমনে পাক সেনার নৃশংসতায়। 30 মার্চ ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সাইমন ড্রিং লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর 24 ঘণ্টাব্যাপী অবিরাম গুলিবর্ষণে 7,000-এরও বেশি লোক নিহত হয়েছেন। 1971 সালের 22 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানে একটি মাসরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালি নিধনের সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন, কিল 3 মিলিয়ন অফ দেম অ্যান্ড দ্য রেস্ট উইল ইট আউট অফ আওয়ার হ্যান্ডস। পূর্ব পাকিস্তানের দুর্দিনে চোখ ফিরিয়ে থাকতে পারেনি প্রতিবেশী দেশ ভারত। একজন প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিল। এদিকে প্রতিবেশী অঞ্চলটির হয়ে যুদ্ধে জড়িয়ে ভারতকে খোয়াতে হয়েছিল অনেক কিছু। ভারত সরকারের উপর বেড়েছিল আর্থিক চাপ। প্রায় 1 কোটি শরণার্থী এসেছিল ভারতে। 1971 ভারত পাকিস্তান যুদ্ধে কয়েক হাজার ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন। বাংলাদেশের কাছে তালিকাভুক্ত রয়েছে ভারতের 1600 শহীদ সেনার নাম, যদিও শহীদের তালিকাটা আরও বড় এমন দাবি করা হয়ে থাকে। 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামে একটি চ্যারিটি বা বেনিফিট কনসার্ট। পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে ও জর্জ হ্যারিসনের প্রচেষ্টায় রচিত হয় এক অনন্য ইতিহাস। কনসার্ট থেকে সংগৃহীত $2.5 লাখ মার্কিন পরবর্তীকালে শরণার্থীদের জন্য ব্যয় করা হয়। বাংলাদেশ শরণার্থী ডাকটিকিট প্রকাশ করেছিল ভারত।
100 টাকার উপর লেনদেনে এই ডাকটিকিট কেনা ছিল বাধ্যতামূলক। অফিসে মাইনে থেকে জমি কেনাবেচা ন্যূনতম 5 টাকার ডাকটিকিট কিনতেই হতো। সদ্য গঠিত বাংলাদেশের পাশে দাঁড়াতে সিনেমা টিকিটে বাড়তি কর বসানো হয়েছিল। টিকিট প্রতি বাড়ানো হয়েছিল 1 টাকা 20 পয়সা। ট্রেনের টিকিটের দাম বেড়েছিল 75 পয়সা। দেশের প্রতিটি সবজি মান্ডিতে প্রতি কুইন্টাল শস্যের জন্য 1 টাকা 20 পয়সা ধার্য করা হয়েছিল। ডাকটিকিট, সিনেমা থেকে সংগৃহীত পুরো অর্থটাই চলে যেত বাংলাদেশ শরণার্থী ফান্ডে। সরাসরি না হলেও সেবার পরোক্ষভাবে ভারতের প্রতিটি দেশবাসী বাংলাদেশকে সহায়তা করেছিল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশি নেতাদের সঙ্গে আলোচনা করতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 24শে অক্টোবর পাশ্চাত্যের দেশগুলিতে ছুটে যান। 3 সপ্তাহের সফরে তিনি উড়ে গিয়েছিলেন বেলজিয়াম, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও পশ্চিম জার্মানিতে। বাংলাদেশের জন্ম ভারতের হাত ধরে। তারপর যখনই সমস্যায় পড়েছে দেশ, ভারতকে সবার আগে পাশে পেয়েছে। Now the present reality is that a new country, a new state has come into being. Its name is Bangladesh. It has a government and it is working hard and fast to bring the country, to bring about normal conditions, and it has, by and large, it has already succeeded. গিনেস বুক অব রেকর্ডস অনুসারে পৃথিবীর সবচেয়ে নির্মম গণহত্যাটি ঘটেছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানিদের হাতে। সেদিন ভারত সরকার পাশে না দাঁড়ালে আজও হয়তো বাংলাদেশকে থেকে যেতে হতো পাকিস্তানের পায়ের তলায়। মুক্তিযুদ্ধে 30 লক্ষের মৃত্যু হয়েছিল, যদিও এই পরিসংখ্যানটা নিয়ে বিতর্ক রয়েছে। এই বিষয়ে বাংলাদেশের সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়। বর্তমান বাংলাদেশের চেহারা অন্যরকম। হাসিনা সরকারের উৎখাত ঘটেছে, আপাতত ক্ষমতায় এসেছে অন্তর্বর্তী সরকার। বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এখন দেশের একটা বড় অংশ অতীতের কথা ভুলে ভারত বিরোধিতার কথা বলে। 17 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক রহমান। দেশে ভারত বিরোধী আবহে তিনি কিন্তু অন্য কথা বলছেন। তারেক মনে করছেন 71-এর ইতিহাস ভুললে চলবে না। 71-কে অস্বীকার করা মানেই বাংলাদেশের অস্তিত্বকে মেনে না নেওয়া।